আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গ্রামাটিক্যালের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো কন্ডিশনাল। এই কন্ডিশনাল সম্পর্কে ধারণা ফুলফিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমি দিছি জিরো কন্ডিশনাল। তো এই জিরো কন্ডিশনালটা আমরা সবশেষে আলোচনা করব। তার আগে সচরাচর যে কন্ডিশনালগুলো, এই কন্ডিশনালগুলো একটু আমরা আলোচনা করব। তো কন্ডিশনাল বলতে কিছু কন্ডিশনাল ওয়ার্ড আছে, ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, এই ধরনের ওয়ার্ডগুলো হলো কন্ডিশনাল ওয়ার্ড। এই ওয়ার্ড রিলেটেড বিষয়গুলো হলো কন্ডিশনাল। প্রথম কন্ডিশনালের নিয়মটা কিরকম? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তারপরে ক্লোজটা ফিউচার টেন্সে হয়। তো এখানে আমি কি দিচ্ছি, ইফ ইউ প্লে ওয়েল, তাহলে এটা কোন টেন্স? অবশ্যই প্রেজেন্ট টেন্স। তাহলে যদি তুমি ভালো খেলো, তাহলে আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব এ নাইস প্রাইজ, একটা সুন্দর পুরস্কার। তাহলে এখানে এটা প্রেজেন্ট টেন্স এবং এখানে ফিউচার টেন্স। তো এই বিষয়টা খুবই ইজি এবং এটা আমরা অনেক ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরাই পারি। তো এবার দ্বিতীয় কন্ডিশনালে যাই। দ্বিতীয় কন্ডিশনালে কি আছে? ইফ এর সাথে বা যে কোনো কন্ডিশনাল ওয়ার্ডের সাথে, যেগুলোর নাম বললাম, যে কোনো কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যদি পাস্ট টেন্স হয়, তাহলে তারপরে ক্লোজটা আমরা কন্ডিশনাল পাস্ট করব, অথবা এই কন্ডিশনাল পাস্টকে আমরা ফিউচার ইন দ্য পাস্ট হিসেবে জানি। তো বইয়ে সাধারণত দুইটাই উল্লেখ করা থাকে, বা যে কোনো একটা উল্লেখ করা থাকলে আমরা বুঝে নিব যে কন্ডিশনাল পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট মানে হলো সাবজেক্ট প্লাস উড অথবা কুড, তারপরে ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রে আমরা শুড ইউজ করব না, সাধারণত শুড আমরা উচিত অর্থে মিনিং করে ইউজ করব। তাহলে সাবজেক্টের পরে উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা এক্সাম্পলটা করি। ইফ হি ক্যাম, যদি সে সেখানে আসতো, তাহলে কি হইতো? আই উড স্কল্ড হিম, আমি তাকে বকা দিতাম। উড এরপরে ভার্বের বেস ফর্ম, পুরোটা মিলে একটা ফিউচার ইন দ্য পাস্ট অথবা কন্ডিশনাল পাস্ট বলি আমরা। কেন কন্ডিশনাল পাস্ট? কারণ এই ঘটনাটা কিন্তু ঘটে নেই, অতীত হয়ে গেছে ঠিক, কিন্তু ঘটনা আমি তাকে বকা দিতাম, কিন্তু বকা দেই নেই। পাস্টে যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে এইটা হইতো। এই কারণে এটা কিন্তু কন্ডিশনাল পাস্ট, এবং কন্ডিশনাল পাস্ট হইতে হেল্প করলো এই উড, কুড, এই মডেলগুলো। তো এখানে এক্সট্রা ভাবে আমাদের যেটা জানতে হবে, সেটা হলো মাঝে মাঝে এখানে ইফের পরে সাবজেক্টের পরে কোনো কিছু হওয়া বোঝায়, অর্থাৎ এই সাবজেক্টটার কোনো কিছু হওয়া যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা বিভাগটা ওয়্যার ইউজ করব। যেমন ইফ হি ওয়্যার এ ব্যাড পারসন, যদি সে খারাপ লোক হইতো, তাহলে এর পরের নিয়মটা কিন্তু একই। অর্থাৎ এই যে ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার, সাবজেক্টটা কি হচ্ছে হোক, সাবজেক্ট সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সাবজেক্টের উপরে যদি ওয়্যার বোঝায়, তাহলে কিন্তু ওইটা আমাদের সেকেন্ড কন্ডিশনালে ধরে নিতে হবে, এবং এটা পাস্ট টেন্স অবশ্যই। তাহলে সেই পাস্ট টেন্স অনুযায়ী আমাদের এরপরটা কন্ডিশনাল পাস্ট করতে হবে। তাহলে এরপরে নিয়মটা সেম থাকে যাবে, কিন্তু এইখানে যদি সাবজেক্টের পরে ওয়্যার থাকে, কি সাবজেক্ট হচ্ছে হোক, তাহলে আমাদের এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল ধরে নিতে হবে এবং পাস্ট টেন্স ধরতে হবে। তো থার্ড কন্ডিশনাল আমরা যদি জানি, তাহলে থার্ড কন্ডিশনালে কি আছে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তারপরটা আমরা ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট করে দিব। তো এই ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্টে আমরা কন্ডিশনাল পাস্ট পারফেক্টও বলতে পারি। তো আমরা স্ট্রাকচারটা একটু দেখে নেই, যে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো আমরা ইচ্ছা করলে বসাইতে পারি। তবে শুড হ্যাভ আমরা উচিত ছিল এরকম অর্থে ব্যবহার করি। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপর ভার্বের বেস ফর্ম। তো এখন আমরা এক্সাম্পলে চলে আসি। ইফ আই হ্যাভ গন দেয়ার, যদি আমি সেখানে যাইতাম, তাহলে কি হইতো? হি উড হ্যাভ সিন মি, সে আমাকে দেখতো। তাহলে এখানে উড হ্যাভ ইউজ করলেও হচ্ছে, কুড হ্যাভ ইউজ করলেও হচ্ছে, এখানে উড ইউজ করলেও হচ্ছে, কুড ইউজ করলেও হচ্ছে। উড এবং কুডের মিনিংটার পার্থক্য হবে, পারার কথা আসবে। কুড যদি আমরা ইউজ করি, তাহলে পারার কথা আসবে, আমি অমুক করতাম আর আমি অমুক করতে পারতাম, এরকম একটা মিনিং আসবে। এখানে এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স আছে, এই পাশে আমি সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ নিয়ে আসলাম, তারপর ভার্বের ভি3 ফর্ম নিয়ে আসলাম, তারপরে অবজেক্ট বা যে কোনো কিছু আমি বসে সেন্টেন্সটা ফুলফিল করলাম। তো এই তিনটা বিষয় আমাদের পরীক্ষায় বেশি আসে, এবং এই তিনটা বিষয় কি কি হিসেবে আসতে পারে? কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসতে পারে, প্রথম ক্লোজ থাকবে, পরের ক্লোজটা আমার পূরণ করা লাগবে, অথবা রাইট ফর্ম ভার্ব হিসেবে আসতে পারে, যে কোনো একটা ভার্বে গ্যাপ দিয়ে দিবে। কমপ্লিটিং সেন্টেন্স কিংবা রাইট ফর্ম ভার্ব হিসেবে আসলে এই স্ট্রাকচারগুলো আমার মনে রাখতে হবে। এবারে আসা যাক আমাদের অনেকেরই অপরিচিত একটা টার্ম, সেটা হলো জিরো কন্ডিশনাল। এটার মানে হলো আমরা
এই দিক প্রত্যেকটাতেই কিন্তু টেন্সের ডিফারেন্স দেখতে পাইছি, যদিও এখানে এটাও পাস্ট এটাও পাস্ট, তবে এখানে আমরা এক্সট্রা ভাবে কিছু স্ট্রাকচার জানছি। কিন্তু এই জিরো কন্ডিশনালে আমরা দুইটা ক্লোজে সেম টেন্স পাই, অর্থাৎ কোনো কিছু নিয়মিতই ঘটে, এইটা হলে এইটা ঘটে, এরকম যদি বোঝায় তাহলে আমরা জিরো কন্ডিশনাল করে দিব। হঠাৎ করে এটাও পরীক্ষায় চলে আসতে পারে। তো আমরা এক্সাম্পলটা দ্বারা বিষয়টা ক্লিয়ার করি যে ইফ আই গেট আপ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। যদি আমি ঘুম থেকে উঠি বা যদি আমি উঠি, শি গিভস মি এ কাপ অফ টি, সে আমাকে এক কাপ চা দেয়। তাহলে আমি উঠি তো সে আমাকে এক কাপ চা দেয়, আমি উঠলে সে আমাকে এক কাপ চা দেয়। যদি ভালো বৃষ্টিপাত হয় তাহলে কৃষকেরা ভালো ফলন পায়। তাহলে এটা এই কন্ডিশনালটা কি হবে? যদি এরকম হয় যে যদি ভালো বৃষ্টিপাত হয় তাহলে কৃষকরা ভালো ফলন পাবে, তার মানে আগে পায় নাই এরকম বোঝাচ্ছে। কিংবা যদি ভালো বৃষ্টিপাত হইতো তাহলে কৃষকরা ভালো ফলন পাইতো, তার মানে এখন পায় না এরকম কিন্তু না। যখনই ভালো বৃষ্টিপাত হয় তখনই কৃষকরা ভালো ফলন পায়। একইভাবে আমি আমাদের অভ্যাসের কোনো কিছু বলতে পারি, যেমন যদি সন্ধ্যা নামে তো সে বই পড়তে বসে। তাহলে এই যে সন্ধ্যা নামলে সে বই পড়তে বসে, এটা কিন্তু প্রতিনিয়ত ঘটনা। তো এই ধরনের যে ঘটনাগুলা হয়ই, তো এখানে কোনো মডাল ছাড়াই আমরা প্রেজেন্ট টেন্স রাখছি। তাহলে জিরো কন্ডিশনাল সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই আমি মনে করি ক্লিয়ার। ফার্স্ট কন্ডিশনালের বেলায় আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা কি যে ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর ক্লোজটা আমরা ইম্পারেটিভ করতে পারি। তো এক্সাম্পল দ্বারা বিষয়টা ক্লিয়ার করি। রিড অ্যাটেন্টিভলি এর মানে হলো মনোযোগ সহকারে পড়ো, তাহলে এই ক্লোজটা হলো ইম্পারেটিভ। অপর ক্লোজটা তাহলে কি হইতে পারে? ইফ ইউ ওয়ান্ট এ গুড রেজাল্ট, যদি তুমি একটা ভালো রেজাল্ট চাও, তাহলে এখানে ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট টেন্স এবং আরেকটা হলো ইম্পারেটিভ। এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, ফিউচার টেন্সে আমরা শ্যাল অথবা উইল যে মডাল ভার্বগুলো ব্যবহার করতেছি, এখানে আমরা ক্যান ব্যবহার করলেও মিনিংটা একই থেকে যায়। তো এক্সাম্পল, ইফ ইউ রিড মোর, যদি তুমি আরও পড়ো বা যদি তুমি বেশি বেশি পড়ো, ইউ ক্যান পাস, তুমি কি করবা? পাস করবা, তাহলে পাস করতে পারবা, এরকম একটা মিনিং বোঝাচ্ছে। তো এক্ষেত্রেও আমাদের কিন্তু কন্ডিশনালটা ফুলফিল হচ্ছে। আমরা একটু খেয়াল করে দেখতে পাবো যে এই যুক্ত সেন্টেন্স সিম্পল হয় নাকি কমপ্লেক্স হয় নাকি কম্পাউন্ড হয়। তো এখানে দুইটা ক্লোজ আছে, এই দুইটা ক্লোজের মধ্যে এই প্রথম ক্লোজটা কিন্তু পরাধীন, এই ইফ থাকার কারণে, এই পরাধীনতার কনজাংশনটা থাকার কারণে বা সাবঅর্ডিনেটিভ কনজাংশন থাকার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা প্রিন্সিপাল ক্লোজ। তো এই সেন্টেন্সটাকে আমরা এখন সিম্পল করব। সিম্পল করতে গেলে কি করতে হয়? সাবঅর্ডিনেট কনজাংশন উঠিয়ে দিতে হয় এবং দুইটা সাবজেক্ট যদি একই থাকে তা প্রথম সাবজেক্টটা আমরা উঠিয়ে দিব, দিয়ে এই ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করে দিব। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সকে আমরা সাধারণত সিম্পল করতে গেলে বাই নিয়ে আসবো, বাই নিয়ে এসে এই ভার্বটার আইএনজি করে দিয়ে নন ফাইনাইট করে দিব। তাহলে বাই রিডিং মোর হি উইল শাইন। তবে নিচের যে সেন্টেন্সটা আমি লিখছি এখানে কিন্তু দুইটা সাবজেক্ট আলাদা আলাদা। তো এইখানেও আমরা যদি বাই দ্বারা করে দিই, তাহলে বাই they are playing I will go there। তো এখানে এই জায়গাটাতে আমরা একটু ভিন্নতা নিয়ে আসতে পারি। ইন কেস অফ দে আর প্লেইং, এই ইন কেস অফটা আমরা বাই এর পরিবর্তে নিয়ে আসতে পারি। তো এখানে কি হলো? আমাদের চেঞ্জটা কি আসলো? নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, একটা সাবজেক্ট উঠে গেল এবং একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। নিচে কি হলো? আমাদের এই যে এই দেটা যদি আমরা তুলে দিচ্ছি, বাই প্লেইং যদি দেই, তাহলে মনে হবে যে এই সাবজেক্টটাই মনে হয় এই কাজটা করে, এরকম মনে হবে, অর্থাৎ এই সাবজেক্টটা হারায় যাবে। এই সাবজেক্টটা রাখার জন্য আমরা কি করলাম? পসেসিভ ফর্ম করে দিলাম। তো এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তখন কি করব আমরা? হি রিডস মোর। এখন আমরা দেখবো যে পড়ার সাথে তো অবশ্যই শাইন করার সম্পর্ক আছে, তাহলে এখানে কি দিব? আমরা অ্যান্ড দিব, কারণ কোনো ধরনের বিপরীত সম্পর্ক নাই বা বিপরীত মিনিং নাই, কিংবা এখানে বিপরীত শর্তও নাই। তাহলে অ্যান্ড হি উইল শাইন। তো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সাবজেক্ট যদি একই হয় তাহলে এই সাবজেক্টটা আমরা না লিখতে পারি, তবে এই সাবজেক্টটা এখানে উজ্জ্বল থাকবে। নিচেরটাতে আমরা কি করতে পারি? দে প্লে অ্যান্ড আই উইল গো দেয়ার। তো কম্পাউন্ড সেন্টেন্সের মিনিংটা কখনো
পুরোপুরি ওই কমপ্লেক্স সেন্টেন্সের মিনিংটাতে রিচ করতে পারে না। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি, এই দুইটা সেন্টেন্স কিন্তু মিনিংগত দিক থেকে একই। দেখি আমরা, ইফ হি ডাজন্ট রিড মোর, যদি সে বেশি বেশি না পড়ে। আবার আনলেস হি রিডস মোর, এটাও কিন্তু যদি সে বেশি বেশি না পড়ে। তো এখন এই পাশের অংশটা অবশ্যই একই হইতে হবে মিনিং এর দিক থেকে। এই দুই প্রকার সেন্টেন্স যদি আসে, অর্থাৎ ইফ এর সাথে এরকম নেগেটিভ যদি আসে, আর আনলেস তো অটো নেগেটিভ, আনলেস মানেই যদি না, আর এখানে যদি এর পরে না কথাটা নিয়ে আসতে হয়েছে। তো এখন এইরকম সেন্টেন্সকে যদি আমি সিম্পল করতে বলি, তাহলে আমাদের কি করতে হবে? উইদাউট নিয়ে আসতে হবে। উইদাউট রিডিং মোর হি উইল নট শাইন। তো এখন এখানে যদি এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট আলাদা হইতো, তাহলে কিন্তু আমাদের উইদাউটের পরে পসেসিভ ফর্ম নিয়ে আসতে হইতো, এই সাবজেক্টের পসেসিভ করে দিতে হইতো, কারণ মিনিং ঠিক রাখার জন্য আমাদের দুইটা সাবজেক্টে এখানে বহাল রাখতে হবে। তো যেহেতু এখানে একটাই সাবজেক্ট বসিয়ে থাকবে আমাদের সিম্পল সেন্টেন্সে, তো সেই আরেকটা সাবজেক্টকে আমরা অবশ্যই পসেসিভ করে রেখে দিব। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে গেলে এই যে বিপরীত শর্ত অনুযায়ী করে দিব। হি রিডস মোর or he will fail, সরি ফেল আসলে না, আমি তো এখানে নট শাইন দিছি, তাহলে নট শাইন। এখানে হি উইল ফেল দেওয়া যা, হি উইল নট শাইন দিল তা আসলে, কারণ অর্থাৎ এটা নেতিবাচক রাখতে হবে। তো এখানে এই যে হি রিডস মোর or he will not shine, তো এটা আমাদের কি সেন্টেন্স হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। কার বিপরীতে কে বসতেছে এই জিনিসটা আমাদের অবশ্যই বুঝতে হবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করার সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।